দীর্ঘ দেড় দশক ধরে ক্ষমতায় থাকলেও সাংগঠনিক সক্ষমতা বাড়াতে পারেনি আওয়ামী লীগ, বরং অনেক ক্ষেত্রেই দুর্বল হয়েছে দলের অবস্থা। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে একসময় সারা দেশে শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকলেও এই মুহূর্তে অনেকটাই এলোমেলো অবস্থা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠনগুলোর দুর্বলতা। বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের জন্য এটা অনেকটা বড় ধরনের পাওয়া। অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ের প্রধানের কাছে। সম্প্রতি ইনফ্যাক্ট আজই হাইকোর্ট তার ভাতের হোটেল নিয়ে, জনাব হারুনের একটা ভাতের হোটেল আছে আমরা জানি, যেই যায় তাকে ভাত খাওয়ায়। যদিও কোটা আন্দোলনের সমন্বয়ক 6 সমন্বয়ককে সেই ভাতের হোটেলে নুডলস খাওয়ানো হয়েছে, সেটা প্রসঙ্গে হাইকোর্ট অত্যন্ত কঠোর মন্তব্য করেছে। এবং এই কঠোর মন্তব্যটা আমার মাথায় একটা নতুন প্রশ্ন জাগিয়েছে, হাওয়া কি তাহলে খুব দ্রুত পাল্টে যাচ্ছে? এই দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দীর্ঘ দেড় দশক ধরে ক্ষমতায় থাকলেও সাংগঠনিক সক্ষমতা বাড়াতে পারেনি আওয়ামী লীগ, বরং অনেক ক্ষেত্রেই দুর্বল হয়েছে দলের অবস্থা। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে একসময় সারা দেশে শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকলেও এই মুহূর্তে অনেকটাই এলোমেলো অবস্থা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠনগুলোর দুর্বলতা। পদ পদবি ও বিভিন্ন নির্বাচন ঘিরে দলের অভ্যন্তরে চরম বিভক্তি তৈরি হয়েছে। প্রতিটি স্তরের এই গৃহবিবাদ ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটির সাংগঠনিক দুরবস্থার অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এনায়েত শাওনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আবিদ হাসান। আওয়ামী লীগে হাইব্রিড বা অনুপ্রবেশকারীদের প্রভাব বিস্তার, ত্যাগী নেতাদের অবমূল্যায়ন ও প্রভাবশালীদের একাধিপত্য বেড়ে যাওয়ায় তৃণমূল পর্যায়ে সংগঠন দুর্বল হয়েছে। অন্যদিকে দলীয় পদ পদবি ও নির্বাচনে মনোনয়ন নিয়ে দলের মধ্যে বিভক্তি বেড়েছে বলেও অভিযোগ রয়েছে। সেই বিভেদ আরও বেড়েছে বিগত জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে। দলকে চ্যালেঞ্জ করে অধিকাংশ ক্ষেত্রে স্বজনদের জয়ী করতে ভূমিকা রাখেন সংসদ সদস্যরা। অর্থের কাছে হার মেনেছেন দলের অনেক ত্যাগী ও তৃণমূল নেতা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক কালবেলার কাছে স্বীকার করেছেন দলের মধ্যে অবশ্যই কিছু বিভক্তি রয়েছে। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে বিভিন্ন এলাকায় বর্তমান ও সাবেক এমপির মধ্যে যে দ্বন্দ্ব, সেটি আন্দোলনের প্রতিরোধের প্রধান অন্তরায় হিসেবে দেখা দেয়। ফলে কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা প্রতিরোধ করতে পারেনি ক্ষমতাসীন দল। সহিংসতা নিয়ন্ত্রণে আসার পর দুর্বলতা কাটিয়ে দলকে চাঙ্গা করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ধারাবাহিক বৈঠক করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সেখানেও এই বিভেদ এতটাই স্পষ্ট হয় যে বৈঠকে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কোচির বাগযুদ্ধ হাতাহাতিতে গড়ায়। অপরদিকে এই ঘটনার পরপরই সংগঠন চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল। এর অংশ হিসেবে মহানগর উত্তরের মোহাম্মদপুর থানার 27টি ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য শাহজাহান খান কালবেলাকে বলেন, দুর্বলতা তো আছেই, অস্বীকার করছি না। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় নেতাকর্মীদের মধ্যে আন্দোলন করার চেতনা নষ্ট হয়ে গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের জন্য এটা অনেকটা বড় ধরনের পাওয়া। যখন আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা, আমরা যদি ধরি সারা বাংলাদেশে 1% শিক্ষক তারা হয়তো কথা বলেছেন, তো এদের মধ্যে যারা কথা বলেছেন ব্রাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাব, তাকে আবার ডিবি তুলে নিয়ে গেছে। তো হয়তোবা এই ধরনের ভয়ে শিক্ষকরা কথা বলে না। তবে আমাদের দেশের শিক্ষকরা তাদের মেরুদণ্ড অনেকটা ঘাটতি থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষকদের মেরুদণ্ডটা অনেক সোজা। আজকে বাংলাদেশের ইস্যুতে সারা পৃথিবী থেকে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত শিক্ষাবিদ, লেখক এবং বুদ্ধিজীবীরা। আমাদের দেশের বুদ্ধিজীবীরা সবসময় ক্ষমতাসীন সরকারকে চাটে। এবার সেই সরকারের এটা কি ভুল হইল না সঠিক হইল? ঠিক কিনা? ঠিক কথা বললেই এখন যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চেতনা, কিন্তু এই বুদ্ধিজীবীরা চেতনা বেচা অনেক খায়। আর এটা আমরা দেখছি জাফর সারকে। যাই হোক না, দেখেন ছাত্রদের আন্দোলন সঠিক দিকে তো হাইকোর্ট রায় দিছে, তো প্রথমে তোরা কেন বিবৃতি দিলি না? এখন আসেন কারা বিবৃতি দিছে।
জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার টুর্ককে একটা চিঠি দিয়ে উদ্বেগ জানিয়েছে আপনার সারা বিশ্বের 140 জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষরিত একটা চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ের প্রধানের কাছে। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একটা পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ। চিঠিতে বলা হয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী এবং অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। ওই ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই শুধু খর্ব করেনি, বরং বাংলাদেশ সংবিধানের 32 অনুচ্ছেদের অধীনে মানুষের জীবন ধারণের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে। এই উপহাস স্বাধীনতার পরে সবসময় আমরা হইতে দেখছি। এছাড়াও আপনার বিচারবিহীন গ্রেপ্তার, শোকজ ছাড়াই আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া, আহত করা, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হিসাবে ফলকার টুর্কের কাছে তারা এসব ঘটনা একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন, যাতে এমন অবস্থার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হয়। এখন জাতিসংঘ তো আর ডাইরেক্ট কোনো কিছু কাজ করতে পারবে না, সরকারের অনুমতির ইস্যু আছে, যেহেতু বাংলাদেশ একটা সদস্য। তো চিঠিতে কারা স্বাক্ষর করেছে? জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন অধ্যাপক, পাশাপাশি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস 1931 চেয়ার অফ জিওগ্রাফি এস আমিন, কলেজ দ্য ফ্রান্সের অধ্যাপক, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তারপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ব্রাউন বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, কর্নেল বিশ্ববিদ্যালয়, ডিউক বিশ্ববিদ্যালয়, তারপর ক্যামব্রিজের অধ্যাপক আছেন আমরা যদি দেখি জওহরলাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মানে ভারত থেকে অনেক শিক্ষকরা এটার জন্য কিন্তু দাবি তুলেছেন। আর বিশিষ্ট জনদের মধ্যে আছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, টেক্সাস মানে বুঝছেন, এক একটা নাম, সারা পৃথিবীর ছাত্রদের ড্রিম থাকে এসব ইউনিভার্সিটিগুলোতে পড়ার জন্য। হয়তো আজকে তারা সেখানে যাইতে পারে না, কিন্তু তাদের আওয়াজটা পৌঁছে গেছে সেখানে, কারণ এই খবরগুলা সারা পৃথিবীর গণমাধ্যমে আসছে। স্বাধীনতার পরে এত বড় রায়ট তারা আমরাও দেখি নাই। তো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অল আইজ অন বাংলাদেশ বা অল আইজ অন বাংলাদেশি স্টুডেন্টস এমন কিন্তু একটা ইস্যু চলছিল মাঝখানে। দ্যাট মিনস তারপরে এখন প্রযুক্তির যুগ, জাতিসংঘের কাছে চিঠি যাচ্ছে, বিভিন্ন দেশের দূতাবাসের চিঠি যাচ্ছে, মানবাধিকার সংস্থাগুলো চিঠি যাচ্ছে, ভিডিও ফুটেজ, ফাইল ফুটেজ পাঠাচ্ছে। পলক ভাই অনেক কষ্ট করে ফেসবুক বন্ধ করার চেষ্টা করতেছে, কিন্তু এটা খুলে যাচ্ছে বারবার, ভিপিএন দিয়ে পোলাপেন চালাইয়া এগুলো পাঠাই দিচ্ছে। দীর্ঘদিন থেকে বাংলাদেশের সবচেয়ে পরিচিত পুলিশদের মধ্যে একজন হচ্ছেন ঢাকা, বিভিন্ন দায়িত্ব আগে ছিলেন, এই মুহূর্তে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির চিফ জনাব হারুন আর রশিদ। উনি এর আগে এসপি ছিলেন, যেখানে ছিলেন উনি এখন এসপিও ছিলেন। অনেক জুনিয়র অবস্থায় আমাদের বিএনপি জয়নাল আবেদিন ফারুকের সাথে একটা রাস্তার ঘটনার কথা আমাদের মনে আছে। উনি তখন থেকেই, অনেক আগে থেকেই মানুষের কাছে খুবই পরিচিত। দীর্ঘদিন থেকে ওনার পরিচয় তৈরি হয়েছে এবং আমার কাছে মনে হতো যে একটা প্ল্যান করে তাকে এভাবে তৈরি করা হচ্ছে। সম্প্রতি ইনফ্যাক্ট আজই হাইকোর্ট তার ভাতের হোটেল নিয়ে, জনাব হারুনের একটা ভাতের হোটেল আছে আমরা জানি, যেই যায় তাকে ভাত খাওয়ায়, যদিও কোটা আন্দোলনের সমন্বয়ক 6 সমন্বয়ককে সেই ভাতের হোটেলে নুডলস খাওয়ানো হয়েছে, সেটা প্রসঙ্গে হাইকোর্ট অত্যন্ত কঠোর মন্তব্য করেছে। এবং এই কঠোর মন্তব্যটা আমার মাথায় একটা নতুন প্রশ্ন জাগিয়েছে, হাওয়া কি তাহলে খুব দ্রুত পাল্টে যাচ্ছে? প্রশ্নটা এসছে। এর মধ্যে আরেকটা ব্যাপারও, অনেকে কথাবার্তা, কিছু দুষ্টু কথাবার্তা বলছেন তাকে নিয়ে। আমি মনে করি আমাদের ফোকাস মূল কাজে থাকা উচিত, দুষ্টু কথাবার্তাতে কম মনোযোগ যাতে আমরা দেই। ফেসবুকে দেখছি অনেকে বলছেন জনাব হারুনকে নিয়ে। যাই হোক, যে কথা বলছিলাম, তাকে এক ধরনের তার ইমেজ বিল্ডিং এর চেষ্টা দেখছিলাম। ধরুন আপনি সরাসরি ডিবি অফিসে যাচ্ছেন আপনার অভিযোগ নিয়ে, এটা তো সিস্টেমের কথা ছিল না, নিয়মের কথা ছিল না। আপনার অভিযোগ থাকলে আপনি একটা লোকাল থানায় যাবেন, সেই থানায় যদি প্রয়োজন হয় কোনো ইনভেস্টিগেশনে, তখন সেটা ওইখানে যাবে এবং সেখান থেকে এই কাজগুলো হবে। মানে কারো কোনো সমস্যা হচ্ছে, সবাই ওনার ওখানে যাচ্ছেন, উনি সবাইকে খাওয়াচ্ছেন, আবার সেটা ছবি দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন। আমাদের মনে থাকার কথা, বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়কে একবার নিয়ে ভিডিও করে সেটা জনাব রায় দাবি করেছেন তাকে জানানো ছাড়া সেই ভিডিও পাবলিক করে দেওয়া হয়েছে। সেটা আপনি করতে পারেন না। আপনি গোপনে ভিডিও করতে যেমন পারেন না, একই সাথে সেই ভিডিও পাবলিক করতে পারেন না, সেটা সাধারণ ভিডিও হলেও, যে কোনো ভিডিও। যাই হোক, এই ঘটনাগুলো ছিল। তো ওনার এই চর্চাটা আমাদের অনেকেরই চোখের সামনে পড়েছে। আমরা যেহেতু এই দেশে একদম স্যাটায়ারে অভ্যস্ত হয়ে গেছি, আমরা স্যাটায়ারই মূলত করেছি। জনাব হারুনের ভাতের হোটেল ট্রোল করেছি, নানান রকম মিম বানিয়েছি, তাকে দেখলেই এই ধরনের কথাবার্তা বলেছি। গতকালের ঘটনাটা আসলে একেবারে কাঁচা কাজ, ফালতু কাজ, তৃতীয় শ্রেণীর একটা কাজ হয়েছে, উদ্ভট কাজ হয়েছে, যে কোনো বিবেচনায় আমরা বলি, আমরা সবাই কথা বলছি। আজ হাইকোর্টে এই ছাত্রদেরকে নিয়ে আলাপ উঠেছিল। আলাপ হওয়ার খুব জরুরি কারণ আছে, কারণ আমি গতকালই বলেছি এবং আমি দেখলাম যে আমাদের আইনজীবীরাও ঠিক এই কথাগুলো বলছেন। আপনি তাদেরকে কিভাবে তথাকথিত নিরাপত্তা হেফাজতে নেন? আপনি আটক করতে পারেন, আটক করলে আপনাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে দিতে হবে, এটা একদম আমাদের কনস্টিটিউশনে লেখা আছে।
আর যদি না করেন তো নাই। এই কারণে আমরা দেখবো বহু সময় যখন আপনি কোর্টে প্রডিউস করতে যদি দেরি করেন, আপনি আপনার কাস্টাডিতে আছে এটা স্বীকার করতে চান না। উদ্ভট গল্প। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তাদের নিরাপত্তাহীনতা আছে, তাদেরকে নিয়ে যাওয়া হলো, এবং তাদেরকে নিয়ে যাওয়া হলো তাদের বাবা মায়ের সাথে দেখা করতে দেওয়া হলো না, তাদের শিক্ষকদের সাথে দেখা করতে দেওয়া হলো না। মানে ওই যে বলছি, আমাদেরকে এত স্টুপিড মনে করে, এত স্টুপিড মনে করে, এবং হাতে বন্দুক আছে তাই তারা মনে করে যে কোনো কিছু করতে পারে। যাই হোক, আজ হাইকোর্ট এই প্রসঙ্গে তাদের এই শুনানি যখন চলছে, তখন বিচারপতি মুস্তাফা জামান ইসলাম বলছেন, আপনি ব্র্যাকেটে ডিবি প্রধান একজন ডিবি অফিসারের রুমে কাঁটা চামচ দিয়ে খাবার খাওয়াচ্ছেন, সেসবের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, এটা কি জাতির সাথে মশকরা নয়? বাক্যটা খেয়াল করি, এটা কি জাতির সাথে মশকরা নয়? আপনাকে এসব কে করতে বলেছে? এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না। হাইকোর্টের একজন বিচারক মুস্তাফা জামান ইসলাম বলছেন। মানে যারা হারুনকে, মানে একজন সুপ্রিম কোর্টের বিচারকের, হাইকোর্ট বিভাগ হোক, আপিল বিভাগের হোক, তার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অবস্থান অনেক অনেক উঁচুতে। কিন্তু বাংলাদেশে যা হয় আর কি, বাংলাদেশে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বিষয় না। বাংলাদেশে একজন সংসদ সদস্য প্রশাসনের সর্বোচ্চ বা পুলিশের সর্বোচ্চ পদ, আইজিপি বা সিনিয়র সচিবের চাইতে এক ধাপ উপরে থাকেন। কিন্তু আমরা জানি অতি নিচুতে থাকা 22-23 সম্ভবত 15-16 ধাপ নিচে থাকা একজন ডিসিও পাত্তা টাত্তা দেয় না এমপিদেরকে, আমরা জানি। কারণ এটা হ্যাডাম তৈরি হয়, কারণ এদেরকে দিয়ে সরকার ক্ষমতায় থাকে। ফলে একজন হাইকোর্ট বিভাগের বিচারক অনেক উঁচুর ব্যাপার হলেও একজন ডিআইজি হারুন আর রশিদ অনেক বড় কিছু। মানে সব ডিআইজি অনেক বড় কিছু, আর ডিআইজি হারুন আর রশিদ আরো অনেক বড় কিছু। আমরা বুঝি তার যে ধরনের দাপট উনি দেখান, দাপট নিয়ে চলেন, সেটাতেই খুব স্পষ্টভাবে বোঝা যায়। সবকিছুতেই উনি লিড করছেন। বিএনপি অফিসে কিছু করতে হবে, উনি লিড করছেন। যেন মির্জা ফখরুলকে গ্রেফতার করতে হবে, উনি করছেন। কোটা আন্দোলনের সবাইকে ধরপাকড় করতে হবে, উনিই করছেন। বাংলাদেশে পুলিশের এই শুধু এই বিভাগটাই আছে এইরকম। তো এইরকম একজন মানুষের বিরুদ্ধে হাইকোর্ট বক্তব্য দিচ্ছে, আমি এটা একটু ডিফারেন্ট ভাবে দেখতে চাই। তারা নিশ্চয়ই পারেন, নিশ্চয়ই বলতে পারেন, এবং একজন হাইকোর্টের বিচারকের অনেক অনেক ক্ষমতা আছে। কিন্তু এই যে বলা হলো এই সময়ে, আমি এটাকে একটু ভিন্নভাবেও দেখতে চাই। শুরুতে বলেছি, এটা কি পরিস্থিতি বা হাওয়া পরিবর্তনের একটা ইঙ্গিত? আমি মানি এখনো হয়তো কিছু হাইকোর্ট বিচারপতি আছেন যারা, বিচারক আছেন যারা তাদের সততা, তাদের ইন্টিগ্রিটি দিয়ে বিচার কার্য পরিচালনা করতে চান। কিন্তু 15 বছরে আমরা যেভাবে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে, এর মধ্যে সেই ধরনের বিচারক আর এখন ক্ষমতায় আছে আমাদের মনে হয় না। কারণ এর আগে যারা নিযুক্ত হয়েছিলেন প্রায় সবাই আসলে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা, তাদের মানে চাকরির বয়সও শেষ হয়ে যাওয়ার কথা। অল্প কয়েকজন থাকতে পারে, যে কয়েকজনও থেকে থাকবে তাদের পক্ষেও এই বৈরী পরিস্থিতিতে সঠিক বিচার করা কতটুকু সম্ভব সেটা আমাদের মানে মনে রাখা দরকার। আমি বহুবার উদাহরণ দিয়েছি যে একজন প্রধান বিচারপতি এস কে সিনহাকে ঘাট ধরে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, সেটা আস্ফালন করে যেন ফজলুল তাপস বলেছেন। তার মানে ওনাদের এটাকে হ্যাডাম যে একটা প্রধান বিচারপতিকে আমরা বের করে দিতে পারি, উনি নাকি আবার একটা ব্যারিস্টার, উনি এভাবে বলতে পারেন, এটা করলেও এভাবে বলা যায়। তার মানে আপনি দেখাতে চেয়েছেন, আপনি ক্রমাগত এই ভীতিগুলো উচ্চ আদালতের সামনে এনেছেন। কারণ কনস্টিটিউশনালি আর্টিকেল 116 অনুযায়ী লোয়ার জুডিশিয়ারি এখনো সরকারের কার্যত সরকারের অধীন, হায়ার জুডিশিয়ারি যেটা হাইকোর্ট সেটা সাংবিধানিকভাবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে আছে। কিন্তু তাহলে আপনি তাকে কন্ট্রোল করবেন কি দিয়ে? এক হলো আপনার মতো, আপনার একেবারে চেলাচামুন্ডা দিয়ে বিচারক নিয়োগ করে তাদেরকে সেই জায়গায় ভরে ফেলা, আর হচ্ছে ভীতি তৈরি করে, যে দেখো এস কে সিনহাকে কি করেছি। সেখানে আজকে হাইকোর্টের একজন বিচারক যখন সবচেয়ে পাওয়ারফুল পুলিশ, সম্ভবত আমি আইজিপি বা অন্য কেউ ওনার চেয়ে বেশি পাওয়ারফুল বলে, অন্তত আমাদের বাইরে থেকে মনে হয় না, বাইরে থেকে তা জানি না, মেবি ডিফারেন্ট, কিন্তু আমরা বাইরে থেকে আমাদের পারসেপশন হচ্ছে এরকম। তো তাকে যখন মশকরা করছেন বলা হয়, সেটা থামাতে বলছেন, এটাকে আমি একটু সিরিয়াসলি কগনিজেন্সে নিতে চাই, এবং এই কগনিজেন্সে নিয়ে আমি বলতে চাই হাওয়া পাল্টাচ্ছে। এই রাইট, এই বক্তব্যটা আমাদের কাছে সেই বার্তাই দেয়। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, এরই সাথে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।